স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বাড়াতে আইনে মন্ত্রীর একক ক্ষমতা বলে সকল কাজ করতে পারবেন। আইনের এই ধারা অবৈধ, অসাংবিধানিক, জনবিরোধী বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাও বাতিল করা হয়েছে। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। কুইক রেন্টাল যেগুলো ব্যক্তি উদ্যোগে করা হয়েছে সেগুলো সরকারের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুতের উৎপাদন আরও সচল করার জন্যও বলা হয়েছে। এই রায়ের ফলে সরকার চাইলে এখন বিদ্যুতের যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। পরে সাংবাদিকদের আইনজীবী শাহদিন মালিক জানিয়েছেন, দুর্নীতির বৈধতা দিতেই এই আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার। এই আইনটি জনগণের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। বিদ্যুৎ কেন্দ্র যাতে আরো পূর্ণ উৎপাদনের যেতে পারে সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে বলছে। স্যার, আগে সরকারের সময় বলা হতো যে বিকল্প ছিল না, আপনার কি মনে হয় স্যার এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? অবশ্যই। এখন আমাকে যদি আপনি ক্ষমতা দেন যে আপনার সাথে একটা 50 কোটি টাকার চুক্তি করলাম, ওনার সাথে 100 কোটি টাকার চুক্তি করলাম, আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন আপনার বিদ্যুতের সব পয়সা দিব, এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা ভীতি দিয়েছে। মুসলিম ভাই, সংস্কারের গতিই বলে দেবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে, একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জলবায়ু সম্মেলন COP29-এর সাইডলাইনে এই সাক্ষাৎকার দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। সংস্কারের পর তারা প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে। ডক্টর ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। সরকার, সংসদ ও নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হতে হবে। দেশের বিভিন্ন খাতে অস্থিতিশীলতা নিয়ে সরকার উদ্বিগ্ন জানিয়ে এর সমাধান করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। সংস্কারের পর আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠিত হবে। গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে এই আহ্বান জানান তিনি। বুধবার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এই বিএনপি নেতা। এ সময় হাসপাতালে ভর্তি আহতদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 5 লাখ টাকার সহায়তা চেক তুলে দেওয়া হয়। এ সময় তার সাথে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাজী সেলিমের ছেলে ঢাকার 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ড চাইবে পুলিশ। চকবাজার থানার একটি হত্যা মামলায় সোলাইমান সেলিম এজাহারভুক্ত আসামি। তিনি গুলশানে এক আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিলেন। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। তিনি হাজী সেলিমের বড় ছেলে। এর আগে হাজী সেলিমও গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সুস্বাস্থ্যই আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এই রোগে আক্রান্তদের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে 8ম। অন্তত 50% রোগী জানেন না তারা আক্রান্ত। এ কারণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে খারাপ হতে থাকে শরীরের অবস্থা। ওজন নিয়ন্ত্রণ, খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল বিষয় বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডায়াবেটিস এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার। শরীরে ইনসুলিন আছে কিন্তু কাজ করছে না, কিংবা ইনসুলিন একেবারে নষ্ট হয়ে গেছে।
চিকিৎসা বিজ্ঞানে সাধারণত 4 ধরনের ডায়াবেটিসের কথা বলা হলেও বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্তদের টাইপ 1 ও টাইপ 2 এই 2 ভাগে ভাগ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে ডায়াবেটিস রোগী প্রায় 1,31,00,000 লাখ, যাদের 95 ভাগই টাইপ 2 এ আক্রান্ত, আর টাইপ 1 এ আক্রান্তের হার 2 থেকে 3 ভাগ। চিকিৎসকরা বলছেন ডায়াবেটিসের টাইপ 1 এ আক্রান্ত হয় সাধারণত শিশুরা। তাদের শরীরে ইনসুলিন নষ্ট হয়ে যায়, আলাদা করে ইনসুলিন না দিলে হতে পারে মৃত্যু। আগেভাগে সতর্ক, শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন টাইপ 2 এ আক্রান্তরা। আমার প্রায় ধরেন 20 বছর হয়ে গেছে। 11, 12, 14, 15, 16 এরকম কোনো দিন হয়নি। প্রথম যখন আমার ডায়াবেটিস হলো তখন আমি 2 বেলা হাঁটতাম, 1000 ওষুধ খাইলেও হাঁটতে হইব। সাধারণত 5টি লক্ষণের মাধ্যমে ডায়াবেটিস শনাক্ত করেন চিকিৎসকরা, তবে অনেক সময়ই লক্ষণ ছাড়াই ধরা পড়ে এই রোগ। ক্ষুধা বেশি লাগা, পানির পিপাসা বেশি লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া, দুর্বল লাগা এবং ওজন কমে যাওয়া, এই 5টা লক্ষণের যে কোনোটা থাকলেই আমরা চিন্তা করি যে আসলে তার ডায়াবেটিস আছে কিনা। যাদের বাবা মা, ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের ডায়াবেটিস আছে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। আমার এই ফ্যামিলি হিস্ট্রিটা আমরা চেঞ্জ করতে পারি না, সচেতন হন তাহলে হয়তো বা তার ডায়াবেটিসটা ধরা পড়লোই না, অথবা ডিলে হলো। একজন ডায়াবেটিস রোগীর যে আইডিয়াল খাবার তালিকাটা ফলো করা উচিত, এটা তার মেনে চলতে হবে। নিয়মিত ব্যায়াম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা অবশ্যই চালিয়ে যেতে হবে। দীর্ঘদিন ডায়াবেটিস অশনাক্ত থাকলে বা চিকিৎসা না নিলে যকৃৎ, কিডনি, লিভার, চোখের পাশাপাশি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তার নিজেই তার চিকিৎসকের ভূমিকাটা পালন করতে পারেন। তার ইনসুলিনের মাত্রাটা কেমন হবে, ডায়াবেটিস কন্ট্রোলটা কেমন থাকবে, টার্গেট কেমন থাকা উচিত, এবং কি অবস্থা হলে ইমার্জেন্সি উনি চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং ডায়াবেটিসের যে সিক ডে রুলগুলো এগুলো তাকে অবশ্যই শিখিয়ে দিতে হবে। সুনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ক্ষেত্রে খালি পেটে রক্তের গ্লুকোজের মাত্রা 6 মিলিমোলের নিচে এবং খাওয়ার 2 ঘন্টা পরে 8 থেকে 10-এর নিচে থাকবে, আর 3 মাসের গড় ডায়াবেটিস 7-এর নিচে হতে হবে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। আজারবাইজানে জলবায়ু সম্মেলন COP29 আজ সম্মেলনের 4র্থ দিন। এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিশ্ব রক্ষায় 3-0 প্রস্তাব তুলে ধরেছেন তিনি। আর জলবায়ু পরিবর্তনে মারাত্মক ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বিষয়টি যেন গুরুত্ব পায় তা নিয়ে কাজ করছেন ডক্টর ইউনূস। এরই মধ্যে বিশ্বের অন্তত 20টি দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দেখা করেছেন ডক্টর ইউনূস। বৈঠক হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে। সাক্ষাতে সংস্কার ও সমৃদ্ধ দেশ করার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট। আজারবাইজানের রাজধানী বাকু থেকে বিশ্ব জলবায়ু সম্মেলন COP29-এর আরো বিস্তারিত খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। কথা বলবো তার সাথে। উর্মি, আজ তো সম্মেলনের 4র্থ দিন। আজ কি বিষয় নিয়ে বিশ্ব নেতারা তাদের আলোচনা চালিয়ে যেতে পারেন, সেই সাথে আসলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আসলে আজকের দিনের প্রধান এজেন্ডাগুলো কি হতে পারে? আফরিন, ধন্যবাদ আপনাকে। জানিয়ে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফর সেটা কিন্তু ইতিমধ্যে আজকে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। তিনি সকালবেলায় এখানকার আজারবাইজানের যে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, এবং সৌজন্য সাক্ষাতের পরে ইতিমধ্যে তিনি কিন্তু এখন এই মুহূর্তে এয়ারপোর্টের পথে যতদূর আমরা জানতে পারছি। অর্থাৎ বিশ্ব নেতাদের যেই সম্মেলন হয় প্রথম 3 দিন, যদিও 11 থেকে 22 তারিখ পর্যন্ত এই সম্মেলনটি, কিন্তু প্রথম 3 দিন আসলে বিশ্ব নেতারা তাদের বক্তব্য রাখেন, তাদের বিভিন্ন দিক তুলে ধরেন। সেই পর্বটি শেষ হয়েছে। আজ থেকে আসলে যেটি হবে, যদি আমি বলি, কপের যেই নেগোসিয়েশন গুলো হয়, কপ নিয়ে যেই আলোচনাগুলো, বিভিন্ন দেশ যেই ক্ষতিপূরণ চায়, তাদের যে সমস্ত ভালনারেবল দেশগুলো রয়েছে, সেই সমস্ত বিভিন্ন বৈঠক বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিও থেকে শুরু করে অ্যাক্টিভিস্টরা, বিভিন্ন দেশের মিনিস্ট্রিয়াল লেভেলের যারা রয়েছেন, তারা আজ থেকে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন ভাবে তারা এই নেগোসিয়েশনটি করবেন, এবং কিভাবে আসলে জলবায়ু ফান্ড পাওয়া যায়, কিভাবে মিটিগেট করা যায়, কিভাবে আসলে, যেটি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন তার ফিলোসফির কথা, যে কার্বন নিঃসরণ কমিয়ে কিভাবে আসলে পৃথিবীকে
উষ্ণতা, বেশি উষ্ণতার দিকে যে আমরা যাচ্ছি, প্রতি বছর বাড়ছে আমাদের উষ্ণতার যে হার, সেটি কমানো যায়, সেই বিষয়গুলো নিয়ে আসলে আজকে আলোচনা হবে বিভিন্ন সেশন। এছাড়াও আমি জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ছোট ছোট ডেমনস্ট্রেশন হয়। যেমন ধরেন আমি আজকে দেখছিলাম ভিগান যারা রয়েছেন তারা ভিগান হতে বলছেন সারা পৃথিবীকে। তারা বলছে যে পৃথিবীকে যদি কার্বন ফুটপ্রিন্ট মুক্ত করতে হয় তাহলে মাংস কনজাম্পশন কমাতে হবে। তাহলে আসলে এই যে পশুর খাদ্য দিয়ে যেভাবে আসলে পশুর খাদ্যর কারণে মিথেন গ্যাস যেভাবে আসলে বাড়ে এবং সেটা কিভাবে পৃথিবীর উষ্ণতা বাড়ায়, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আমাদের ভোগবাদিতা কমাতে হবে। ফ্যাশনের নামে একটি সুতি কাপড় আসলে বানাতে কি পরিমাণ পানি খরচ হয়, এই বিষয়গুলো নিয়ে আসলে আজকে সারাদিন আলোচনা হবে। তো আফরিন, আমার কাছে আসলে COP29 এর খবর আজ সকালে এটুকুই ছিল। মাত্রই শুরু হয়েছে সম্মেলন, নিশ্চয়ই পরবর্তী খবরে আরেকটু জানতে পারবো। আফরিন। নিশ্চয়ই উর্মি, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। তিনি সিনেটর গোয়েন্দা বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান এবং ফরেন রিলেশন কমিটির সদস্য। হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনে সমর্থন দেয় 2020 সাল থেকে চীনা নিষেধাজ্ঞায় রয়েছেন মার্কো রুবিও। চীন, ইরান ও কিউবার মতো যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর পররাষ্ট্রনীতি সমর্থন করেন মার্কো রুবিও। এছাড়া ডেমোক্র্যাট পার্টির সাবেক কংগ্রেসম্যান তুলসি গ্যাবার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স বিভাগের পরিচালক করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের যুদ্ধবাজ আখ্যা দিয়ে 2022 সালে দল ছাড়েন তিনি। অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্প বেছে নিয়েছেন ফ্লোরিডার আরেক আইন প্রণেতা ম্যাট গায়েজকে। এদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের নেতা হিসেবে দলটি বেছে নিয়েছে জন থুনকে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।